নমস্কার বন্ধুরা, এবারে আমরা ডিসকাশন করব ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা। তো এই টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকে আমরা এই টপিকের সম্পূর্ণ কনসেপ্ট এবং তার সঙ্গে এমসিকিউ আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। তো প্রথম স্লাইডে কি বলেছে দেখুন, অতি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ কেননা কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে যে কোনো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসুক না কেন আমরা সলভ করতে পারবো। তো আজকে এই ক্লাসে আমি কনসেপ্ট সহ এমসিকিউ আপনাদের দেখাতে চলেছি, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভাষার এখানে দেখুন, ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা বলতে ভাষার মূল উদ্দেশ্য কী। আমরা যে ভাষা মানে হোয়াট ইজ ভাষা, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে, তাই তো। তো ভাষার মূল উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ স্থাপন এবং ভাবের আদান প্রদান। যদি আমরা ভাষার মূল উদ্দেশ্য যদি দেখি তাহলে দুইটা হবে ভাষার মূল উদ্দেশ্য। একটা হচ্ছে যোগাযোগ স্থাপন, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ স্থাপন করতে আমরা ভাষা ব্যবহার করে থাকি, অথবা ভাবের আদান প্রদান, আমার মনের ভাব অন্যজনের সঙ্গে আদান প্রদান করার যেটা মাধ্যম। বেসিক্যালি এই দুইটা প্রকারে আমরা কি করি, ভাষার ব্যবহার করি। এবং ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটাই, বেসিক্যালি দুইটা যদি বলি, একটা হচ্ছে যোগাযোগ স্থাপন আর একটা হচ্ছে ভাবের আদান প্রদান। কেন বললাম ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা? তো ভাষাটা প্রথমে জানতে হবে, তারপর আমরা এই ভাষায় ব্যাকরণের ভূমিকা আছে এটা আমরা জানতে পারবো। তো এই যোগাযোগ স্থাপন দুইভাবে হয়। যোগাযোগ স্থাপন দুইভাবে আমরা সবাই জানি। একটা হচ্ছে কথাবার্তার মাধ্যমে, অর্থাৎ মৌখিক যোগাযোগ। একটা হচ্ছে কথাবার্তার মাধ্যমে, আমি আপনার সঙ্গে কথা বললাম, আপনি আমার সঙ্গে কথা বলেন, আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিলাম, আমি প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেন। তো এটা হচ্ছে যোগাযোগ স্থাপন। কি করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করলাম, আমি মৌখিকভাবে যোগাযোগ দিলাম। আরেকটা হতে পারে যে লিখিত আকারে বা লেখার মাধ্যমে। হয়তো আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না, আমি কোনো কিছু লিখে আমি আপনাকে দিলাম। তো একটা চিঠি আপনাকে দিলাম লিখে, আপনি চিঠিটা পেয়ে আপনি আমাকে সেই চিঠির উত্তর চিঠির মাধ্যমে দিলেন। তো লিখিত আকারও কী করা যায়, মনের ভাবটা প্রকাশ করা যায়, অর্থাৎ যোগাযোগ স্থাপন করা যায়। তো যোগাযোগ স্থাপন দুই প্রকারের, একটা হচ্ছে কথাবার্তার মাধ্যমে, একটা হচ্ছে লেখার মাধ্যমে, অর্থাৎ লিখিত আকারে একজনের ধারণা অন্যজনের মধ্যে সঞ্চারিত হয়। ক্লিয়ার? পরবর্তী স্লাইডে কি বলেছে দেখি। আমাদের রাজ্যে একজন শিক্ষক যখন ব্যাকরণ শিক্ষা দেন শ্রেণীকক্ষে, তখন তিনি ব্যাকরণের ট্র্যাডিশনাল ধারায় অনুসরণ করেন। জেনারেলি আমাদের দেশে যে শিক্ষক মশাই যারা ব্যাকরণ শিক্ষা দেন ক্লাসে, তারা জেনারেলি এই গ্রামার যে ট্র্যাডিশনাল মেথড এটাই কিন্তু তারা ফলো করেন। এক্ষেত্রে ব্যাকরণের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম বা সিলেবাস থাকে, শিক্ষক এই অনুযায়ী তিনি ক্লাস দান করেন। ঠিক আছে, এটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রতিটি ভাষায় চারটা মৌলিক অংশ থাকে। একটা হচ্ছে ধ্বনি, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে বাক্য, একটা হচ্ছে অর্থ। সব ধ্বনিগতভাবে ভাষা হয়, ভাষার আবার শব্দগত অর্থ থাকে, ভাষার আবার বাক্যগত থাকে, আবার ভাষাটা অর্থগতও থাকে। বাংলা ভাষার ক্ষেত্রেও প্রধানত এই বাংলা ভাষার ব্যাকরণ প্রধানত চারটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বাংলার ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং রূপতত্ত্ব বা অর্থতত্ত্ব। তো এবার আমরা এই চারটা ডিটেলস আমরা আলোচনা করব ছোটোভাবে। এক নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বকে ইংলিশে বলা হয় ফোনোলজি। ঠিক আছে, তো ধ্বনি মানে কি, উচ্চারণ বা সাউন্ড। ফোনোলজি মানে সাউন্ড, কেমন করে বাংলা শব্দ এবং বাক্য উচ্চারণ করতে হয় তার একটা সিস্টেম। ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি বলতে আমরা কি বুঝি, কি করে শব্দটা বা একটা বাক্য উচ্চারণ করতে হয়, উচ্চারণের যেটা সিস্টেম, উচ্চারণ, হাউ টু উচ্চারণ কেমন করে করতে হয়, এটা আমাদেরকে শেখায় এই বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব নামক অংশে আমরা পাই, যে কি করে বাক্য কিংবা শব্দ উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? তারপর হচ্ছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব, যাকে বলা হয় মরফোলজি। বাংলা শব্দ কিভাবে তৈরি করতে হয় এবং অন্যের তৈরি করা শব্দ বুঝতে হয়। একটা শব্দ, বাংলা শব্দ কি করে তৈরি করতে হয়, বাংলা শব্দ কি করে তৈরি করতে হয়, এটা আমাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বই শেখায়। একটা শব্দ যখন বানাবো তখন আ, র আর ম। আচ্ছা, এটা দেখি, এটা হচ্ছে আরাম, এটা হচ্ছে আ, রা আর ম, আরাম। এবার যদি মটা মধ্যখানে দেই তাহলে কি হলো, আমরা।
তো এইভাবে আমরা কি করলাম, বাংলা শব্দ তৈরি করলাম এবং অন্যের তৈরি শব্দ আমরা বুঝতে পারি। অর্থাৎ আপনি একটা শব্দ তৈরি করলেন, সেটাও আমরা বুঝতে পারি। আলটিমেটলি আমরা কি বুঝলাম, শব্দ কিভাবে তৈরি করতে, হাউ টু জেনারেট এ শব্দ, দ্যাট ইজ নোন এ শব্দতত্ত্ব ইয়া রূপতত্ত্ব। আর কেমন করে শব্দ কিংবা বাক্য উচ্চারণ করতে হয়, দ্যাট ইজ কল ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, নেক্সট স্লাইডে কী দিচ্ছে দেখি। তারপর বাক্যতত্ত্ব বা পদ্যক্রম, যাকে বলা হয় সিনট্যাক্স। বাক্য গঠন করার কৌশল জানতে পারে। বাক্যতত্ত্ব, বাক্য থেকেই বাক্য গঠন চলে আসছে। বাক্যতত্ত্বের মাধ্যমে আমরা কী করতে পারি, বাক্য কী করে গঠন করতে পারি, বাক্য গঠন করার কৌশল আমরা জানতে পারি এবং অন্যের তৈরি বাক্যের গ্রহণযোগ্যতা নিরূপণ করতে পারি। যে অন্য একজন যে একটা বাক্য দিল, সেই বাক্যটা আসলেই যুক্তিযুক্ত, তো সঠিক বাক্য না ভুল বাক্য, এটা আমরা যাচাই করতে পারি। ঠিক আছে, 1 নম্বর যাই ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কী বলেছে, কী করে ধ্বনি উচ্চারণ করতে হয়। তারপর কি বলেছে, শব্দতত্ত্ব, কী করে শব্দ তৈরি করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বাক্যতত্ত্ব, কীভাবে একটা বাক্য তৈরি করতে হয়, বাক্য তৈরি করার কৌশল বা গঠন। ক্লিয়ার, এত সহজ, একদম বাই হাত কা খেল, দেখা মাত্র বুঝতে পারবেন। এবং অন্যের তৈরি বাক্যটা, এবং যেমন এখানে একটা বাক্য দেওয়া আছে, শব্দ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, এটা একটা বাক্য। শব্দ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, এটা একটা বাক্য। তো এই বাক্যটা শুদ্ধ না ভুল, এটা আমরা যাচাই করা শিখি কখন, এই বাক্যতত্ত্ব বা সিনট্যাক্সে আমরা শিখে নেই। তারপর লাস্ট, এটা হচ্ছে শব্দতত্ত্ব বা শব্দার্থ তত্ত্ব বা অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব যাকে বলা হবে, শব্দার্থ মানে শব্দের অর্থ, যেটা বলা হয় সিমেন্টিক্স। শব্দ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। এমন কিছু বললাম যার কোনো অর্থ নাই, সেটা তো কোনো মানে হয় না। এমন কিছু শব্দ বললাম আপনাকে, এমন কোনো বাক্য বললাম যার কোনো অর্থ নাই, মিনিংলেস, তো মিনিংলেস এখানে কাজ করবে না। তো শব্দ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে ব্যাকরণের, বাংলা ব্যাকরণের কোন অংশ, এটা হচ্ছে অর্থ অংশ। ঠিক আছে, বা শব্দার্থ তত্ত্ব বা সিমেন্টিক্স। একটি ছকের সাহায্যে বিষয়টা দেখালাম। যেমন ব্যাকরণের ধ্বনিগত হচ্ছে ধ্বনি অংশ তত্ত্ব, যেটা ব্যাকরণের অংশ যেটা ধ্বনি তত্ত্ব, ফোনোলজি, এটা আলোচ্য বিষয় হচ্ছে কি ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সংযোগ, যেমন নত্যবিধি, সত্যবিধি, অর্থাৎ সব কিছু উচ্চারণের রিলেটেড কানেক্টেড। ধ্বনিতত্ত্ব যখনই বলবো তখন আমরা উচ্চারণ রিলেটেড কানেক্টেড শব্দগুলো বুঝবো। যখন এমসিকিউ আসবে তখন বুঝতে পারবেন। মরফোলজি কি বলে, মরফোলজি কি বলে, কি বলেছিলাম আমরা, শব্দ কি করে গঠন করতে হয়। যেমন সমাস, সমাস মানে কি শব্দের মিলন। তারপর প্রকৃতি প্রত্যয়, মানে যেটা প্রত্যয় কী করে, শব্দ নিয়ে কাজ করে। উপসর্গ, উপসর্গ কী করে, নিজের শব্দ নয়, কিন্তু শব্দ ছাড়া তার কোনো প্রয়োজনীয়তা নেই। যেমন এটা শব্দ নয়, কিন্তু এখানে যদি কার লাগিয়ে দিই প্রকার, সে একটা শব্দ হয়ে গেল, উপসর্গ। তো এই জিনিসগুলো হচ্ছে কি রূপতত্ত্বের কাজ। ঠিক আছে, তারপর হচ্ছে কি বাক্যতত্ত্ব। তো বাক্য বলতে কী বোঝে, যেমন পদ প্রকরণ, শব্দে যদি বাক্যে ব্যবহৃত হয়, প্রত্যেকটা বিভক্তি যুক্ত হলে সেটা পদ হয়, আমরা জানি। যেমন ক্রিয়াপদ, কারক বিভক্তি, ক্রিয়ার কাল, পুরুষ, অনুসর্গ, তারপর বাচ্য, তারপর উক্তি, যতিচিহ্ন, বাক্যের প্রকারভেদ, এগুলো সব বাক্য নিয়ে রিলেটেড। অর্থাৎ যে গ্রামারগুলো বাক্য নিয়ে রিলেটেড, এগুলো বাক্যতত্ত্ব। যেগুলো শব্দ নিয়ে রিলেটেড, সেগুলো শব্দতত্ত্ব। আর যেগুলো অর্থ নিয়ে রিলেটেড, এইগুলো হচ্ছে কি অর্থতত্ত্ব। ভেরি ক্লিয়ার। ঠিক আছে, তো ব্যাকরণ শিক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ব্যাকরণ শিক্ষণের কিছু পদ্ধতি আছে। ব্যাকরণ শিক্ষণে নানান পদ্ধতি প্রচলিত আছে, তার মধ্যে 2টা প্রধান পদ্ধতি যেটা হলো, এটা হলো কি, একটা হচ্ছে অবরোহী, একটা হচ্ছে আরোহী। অনেকগুলো পদ্ধতি আছে, আমরা ম্যারাথন ক্লাসে আপনাদের দিয়েছি যে শিক্ষাদানের পদ্ধতি। তো তার মধ্যে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি 2টা প্রধান, একটা হচ্ছে অবরোহী, একটা হচ্ছে আরোহী। এছাড়াও আরও অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে, যেগুলো কোনো না কোনোভাবে আরোহী এবং অবরোহীর সঙ্গে কানেক্টেড। যেমন সূত্র পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, প্রসঙ্গ পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি, এগুলা কোনো না কোনো দিক দিয়ে বা কোনো না কোনো অ্যাঙ্গেলে এগুলা হয়তো আরোহী কিংবা অবরোহীর সঙ্গে কিন্তু কানেক্টেড রয়েছে। তো এবার আমরা অবরোহী এবং আরোহীর সম্বন্ধে একটু আমরা ডিটেলসে জানব। অবরোহী মানে ডিডাকটিভ মানে প্রথমে ব্যাকরণের নিয়ম বলা হয়, তারপর উদাহরণ দেওয়া হয়। অবরোহী পদ্ধতিতে সবসময় মনে রাখবেন, প্রথমেই হচ্ছে কি রুল। অবরোহীতে প্রথমে রুল টু এক্সাম্পল। বাংলা ব্যাকরণের বিভিন্ন রুল আছে, সন্ধির ক্ষেত্রে কিছু রুল আছে, যেমন ও প্লাস ও ইকুয়াল টু আ হয়, ও প্লাস আ ইকুয়াল টু আ হয়। ঠিক আছে,
তো এই ধরনের বাংলা ব্যাকরণের অনেকগুলো নিয়ম আছে। এই প্রথমেই আমরা নিয়ম শেখাবো শিশুদের, তারপর আমরা এক্সাম্পল দেব। এই পদ্ধতিকে বলা হবে কি অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ। তারপর হচ্ছে কি আমরা কমপ্লেক্স টু সিম্পল অবরোহী পদ্ধতি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, অমূর্ত থেকে মূর্তর দিকে যাব। জেনারেল টু স্পেসিফিক, প্রথমে সাধারণ নিয়ে আলোচনা করব, তারপর এক এক করে দেব। প্রথমেই আমরা গ্রামারের একটা জেনারেল বলে দেব যে দেখো সমাস নির্ণয়ের এইভাবে সমাস নির্ণয় করতে হয়। এই হচ্ছে পুরো সমাস, এই হচ্ছে পুরো সমাস, আস্থা সমাস, এই হচ্ছে সমাস, এইভাবে সমাস বের করতে হয়। সমাস বের করার এই পদ্ধতি, এই পদ্ধতি, এই পদ্ধতি। তারপর পার্টিকুলার স্পেসিফিকে চলে যাব, যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর আরও স্পেসিফিকে চলে যাব, যে এটা হচ্ছে কি বিপরীত দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, এটা হচ্ছে উভয়পদী দ্বন্দ্ব, এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এইভাবে জেনারেল থেকে স্পেসিফিকে যাব। প্রথমে জেনারেলি সমাস, পুরো সমাসে যে ব্রড সেন্স করব, তারপর ন্যারো সেন্স। ঠিক আছে, ক্লিয়ার? তো এক্ষেত্রে অবরোহী পদ্ধতির ক্ষেত্রে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাগুলো কী কী দেখি। এক্ষেত্রে সরাসরি বিষয়ে প্রবেশ করা হয় এবং সময় বাঁচে। আমরা ডাইরেক্ট কনসেপ্টে ঢুকে গেলাম এবং ডাইরেক্ট বুঝিয়ে দিলাম এবং সময় কিছুটা বেঁচে গেল। ঘুরিয়ে ফিরিয়ে এখানে যাওয়ার দরকার নাই, রাস্তা একেবারে চলে গেলাম। এই পদ্ধতি বুদ্ধিমত্তা এবং পরিণত বুদ্ধিকে সম্মান জানায়। যারা ইন্টেলিজেন্স আছে, যারা ম্যাচুরেশন আছে, তারা সঙ্গে সঙ্গে আপনার জিনিসটা খুব তাড়াতাড়ি বাচ্চারা ধরে নেবে এবং এখান থেকে তাদের বুদ্ধিমত্তা এবং যে ম্যাচুরেশনের আমরা কী পাই, বুঝতে পারি যে কার বুঝতে পারছে, কার ইন্টেলিজেন্স কতটুকু রয়েছে, আমরা তৎক্ষণাৎ সেখান থেকে ধরে নিতে পারি। নেক্সট, এই পদ্ধতি ভাষার দক্ষতার অর্জনে বোধ প্রক্রিয়াকে কগনিটিভ প্রসেসে স্বীকৃতি দিয়েছে। যাই হোক, তো এই পদ্ধতির কিছু দোষ আছে। আমরা জানি প্রত্যেকটা জিনিসের গুণ আছে এবং দোষ আছে। তো দোষ এবং গুণ এই জিনিসগুলো জানা কিন্তু আমরা খুব দরকার। প্রথমেই নিয়ম দিয়ে শুরু করার ফলে পাঠ্য নিয়মটি অনেক শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ নাও করতে পারে। অনেক সময় শিক্ষা নিয়ে নিয়মগুলি বুঝতে সক্ষম নাও হতে পারে। কী বললাম, যে প্রথমেই যদি আমরা বলি সূত্র, যেমন আমরা ম্যাথসকে কেন ভয় পাই ভাই? ম্যাথসকে কেন ভয় পাই? আমরা অনেকে কিন্তু ম্যাথসে ভয় পাই, তাই না? তো ম্যাথসে ভয় পাওয়ার কারণ কি? এই যে সূত্রগুলা, এই ঝামেলা সব সূত্রগুলা দিয়ে সূত্র। ম্যাথসে যখনই যাব তখনই ভাই সূত্র। অ্যালজেব্রায় যাব, সূত্র শুরু। জিওমেট্রি যাব, সূত্র শুরু। দ্বিঘাত সমীকরণে যাব, সূত্র শুরু। অপনয়ন পদ্ধতিতে যাব, সূত্র রেডি। তো এই যে প্রত্যেকটা বিষয় একটা সূত্র, যে ডাইরেক্ট যদি আমরা খালি সূত্র 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 বলি, তাহলে ছাত্ররা কি করে? ছাত্ররা ডিমোটিভেট হয়ে যায়, ক্লাসে তাদের মনোযোগ আকর্ষণ হয় না। যে আরে স্যার খালি সূত্র শুধু বলবেন, এই সূত্র দিয়ে কোনো কিছু হবে না। সূত্রগুলো একদিকে মাথায় ঢুকে অন্যদিকে ভুলে যায় এবং সূত্রগুলো মুখস্থ করতে হয়। আর এই মুখস্থ করার কারণে তার কাছে সেই জিনিসটা আকর্ষিত হয় না, যার কারণে তার সেই যে বোঝাটা তার সবসময় তার মাথার মধ্যে থাকে না যে সে কী বুঝছে। তার বোঝার মধ্যে অনেক সময় সমস্যা থাকতে পারে, সে বুঝতে পারে না। তাই অনেক সময় শিক্ষা দিয়ে নিয়মগুলি বুঝতেও তার সক্ষম নাও হতে পারে। এটি একটি শিক্ষাকেন্দ্রিক পদ্ধতি যেখানে শিক্ষার্থীর কোনো অংশগ্রহণ থাকে না। এটা একটি শিক্ষক কেন্দ্রিক, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা দেখে নেবেন। এটা হবে, এটি একটি শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ এটা একটা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচ, টিচার সেন্ট্রিক। তো আমরা জানি আজকের যে পদ্ধতি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে কি ছাত্র কেন্দ্রিক। কিন্তু ডিডাকটিভ পদ্ধতিটা সবসময় কী হয়? টিচার সেন্ট্রিক। কারণ শিক্ষক এখানে শুধু লেকচার মেথডের মতো বুঝিয়ে যান, রুল মুখস্থ করাতে থাকেন, তারপর উদাহরণ দিতে থাকেন, অর্থাৎ টিচার সেন্ট্রিক পদ্ধতি। যার কারণে টিচার সেন্ট্রিক পদ্ধতি শিক্ষক মশাই তার নিজের মতো করে বুঝান, ছাত্ররা ঠিকমতো বুঝতে পারে না, ছাত্ররা কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে না। আর যেখানে ছাত্রদের অ্যাক্টিভ পার্টিসিপেশন নাই, সেখানে ছাত্ররা বিশেষ কিছু বুঝতেও পারে না। এই পদ্ধতি ভাষা শিক্ষায় ব্যাকরণের নিয়মকে গুরুত্ব দেয়। এই পদ্ধতি ভাষা শিক্ষায় ব্যাকরণের নিয়মকেই গুরুত্ব দেয়, আর কোনো কিছুকে গুরুত্ব দেয় না। আর ব্যাকরণের নিয়মকেই বা রুলকেও যদি বেশি গুরুত্ব দেয়, তো আগে যে বললাম রুল বা নিয়ম, যত বেশি তার রুল আপনি মুখস্থ করাবেন, তত সে ডিমোটিভেট হয়ে যাবে। তো এক্সাম্পল থেকে যদি আমরা রুলের দিকে যাই, তখন তার জিনিসগুলা কী করে তার মাথায় থাকে, যেটা আমাদের ইন্ডাকটিভ মেথডে বলা হয়েছিল। ইন্ডাকটিভ মেথডটা হচ্ছে ডিডাকটিভের ঠিক উল্টো। প্রথমে অনেকগুলো উদাহরণ দেওয়া হবে, তারপর উদাহরণ থেকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে যেতে পারি। ঠিক আছে, যেমন বিদ্যা প্লাস আলয়, বিদ্যা প্লাস আলয় ইকুয়াল টু বিদ্যালয়। তো এখানে আ প্লাস আ ইকুয়াল টু কী দাঁড়ালো? আ দাঁড়ালো। একটা উদাহরণ আমি তাকে দিলাম, বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়। মহাযুগ আলয় মহালয়,
মহাযুগল, এখানে আ প্লাস আ ইকুয়াল টু আ, তো আমি থেকে বলতে পারি যে আ প্লাস আ ইকুয়াল টু আ, এখানেও আ প্লাস আ ইকুয়াল টু আ। তার মানে আমরা একটা রুলে যেতে পারি যে সন্ধি বিচ্ছেদে আ প্লাস আ ইকুয়াল টু কী হয়, আ হয়। ক্লিয়ার? তো প্রথমে আমরা এক্সাম্পল দেব, তারপর আমরা রুলে যাব। এটা মাথায় রাখবেন, এক্সাম্পল টু রুল, অর্থাৎ আগের মতো ঠিক তার বিপরীত। ডিডাকটিভের ঠিক বিপরীত হলো ইন্ডাকটিভ। এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ এবং স্মরণীয় হয়। ব্যাকরণের যে রুলগুলা অনেক বেশি অর্থপূর্ণ এবং স্মরণীয় হয়। কেন হয়? কারণ আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে যখন আমরা নিয়মে পৌঁছাই, তখন নিয়মটা মাথা থেকে চট করে আমাদের মাথায় এক্সাম্পলগুলো চলে আসে, এবং এক্সাম্পলের কারণে আমরা কি করি, আমাদের মধ্যে নিয়ম যেটা আছে সেটা আমাদের মধ্যে মানে মাথার মধ্যে থেকে যায়। ঠিক আছে? অনেকগুলা নিয়ম যখন দেব, অনেকগুলো যখন এক্সাম্পল দেব, তো এক্সাম্পল দিতে দিতে উদাহরণের সঙ্গে সঙ্গে আমরা যখন নিয়মে যাব, তখন নিয়মটা মাথার মধ্যে থেকে যায়। এই পদ্ধতিতে মানসিক প্রচেষ্টা সক্রিয় থাকে। মানসিক প্রচেষ্টা, মেন্টাল যেটা অ্যাবিলিটি রয়েছে সেটা অ্যাক্টিভ থাকে। বাচ্চারা সবসময় অ্যাক্টিভ থাকে, উদাহরণ যখন দেব তখন অ্যাক্টিভ থাকবে। শিক্ষার্থীর অংশগ্রহণ অনেক বেশি থাকে, এইমাত্র যেটা বললাম, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্টস আর দেয়ার ইন ইন্ডাকটিভ মেথড। তারপর এই পদ্ধতিতে কিছু দোষ কি বলেছে, এই পদ্ধতিতে সরাসরি প্রবেশ করা যায় না বলে সময় এবং শক্তি খরচ হয়। আমরা ডাইরেক্ট তো বলতে পারছি না, আমরা অনেকগুলো উদাহরণ তার রেফারেন্স টেনে আমরা বলি না, সোজা কথা সোজা বললে হয় না ভাই, তুই এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলিস? এই যে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, এটাই হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড। সোজা কথা সোজা বললে হয় না, তুই এত পেঁচাস ভাই, কথার মধ্যে ভালো লাগে না, তুই ঘুরিয়ে পেঁচিয়ে সেই কথা বলছিস। তাহলে ডাইরেক্ট একবারে ওই কথাটা বলে দিলে কি হয়? এত পেঁচ আমার ভালো লাগে না। এই যে পেঁচিয়ে জায়গা মতো যাওয়া, দ্যাট ইজ কল ইন্ডাকটিভ মেথড। আর পেঁচিয়ে যদি আমি শিশুদেরকে বুঝাই, তাহলে সে ভালো বুঝবে। পেঁচ বলতে সাংঘাতিক পেঁচ নয় ভাই, আমি এই জ্ঞানের পেঁচের কথা বলছি, আমি সেই উদাহরণের পেঁচের কথা বলছি। অনেকগুলো এক্সাম্পল যদি আমি তার সামনে দিই, তখন সেই জিনিসটা বুঝতে বাধ্য। ঠিক আছে? যে সমস্ত শিক্ষার্থীর নিজস্ব শিক্ষণের রীতি, অর্থাৎ পার্সোনাল লার্নিং স্টাইল নেই, অথবা পূর্বের কোনো শিক্ষণ অভিজ্ঞতা নেই, তাদের কাছে নিয়ম পদ্ধতি অনেক বেশি পছন্দ। ব্যাকরণের চিরাচরিত দৃষ্টিভঙ্গি সমর্থকদের মতে ভাষা শিক্ষণের ক্ষেত্রে ব্যাকরণের গুরুত্বপূর্ণ অপরিসীম। তাদের কাছে ব্যাকরণ ভাষার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাটা বলেছিলাম, যে সকল শিশুর নিজের পার্সোনালিটি নাই, তারা এই পদ্ধতি খুব সহজে বুঝতে পারে না, তারা নিয়ম দিয়ে অর্থাৎ সূত্র বসায় কাম চালিয়ে দেয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাদের একটু সমস্যা হয়। এটা এমন লাগবে না। তারপর ডিসকভারি মেথড। সাম্প্রতিককালে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে। এই ধরনের দৃষ্টিভঙ্গিকে বলা হয় আবিষ্কার কৌশল বা ডিসকভারি মেথড। অর্থাৎ শিশুরা নিজে নিজে কিছু একটা খোঁজ করে করে যখন শেখার চেষ্টা করছে, অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছে, দ্যাট ইজ কল ডিসকভারি মেথড। এই পদ্ধতিতে ব্যাকরণের মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া হয় না। ব্যাকরণের মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া হয় না, বরং ভাষার মধ্যে দিয়ে ব্যাকরণকে খুঁজে বের করে নিতে হয়। যে ডিসকভারি মেথড মানে কি? আবিষ্কার করা বা খুঁজা, অনুসন্ধান করা। তো ভাষার মধ্য থেকে এখানে কি করে ব্যাকরণকে খুঁজে বের করে নিচ্ছে। এই পদ্ধতির সুবিধা হলো শিক্ষার্থীরা পুরোপুরি অ্যাক্টিভ থাকে, নিজে সে কিছু একটা খুঁজে বের করছে। তো আমি যদি নিজে অ্যাক্টিভ না থাকি, যদি খোঁজাখুঁজি আমি যদি নিজে না করি, তাহলে কে খুঁজবে? তো আমাকে প্রথমে অ্যাক্টিভ থাকতে হবে, তবে না আমি খোঁজাখুঁজি করব। তার মানে এখানে শিশুটা অ্যাক্টিভ থাকছে এবং তাদের বোধ প্রক্রিয়াকে সক্রিয় রাখে, এবং এটি অনেক বেশি শিক্ষার্থী কেন্দ্রিক, যেহেতু এই পদ্ধতিটা চাইল্ড সেন্ট্রিক পদ্ধতি, যার কারণে এই পদ্ধতিটা বেস্ট। এবং যদি বলে ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি, শিশুদেরকে ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি, তাহলে এটা মনে রাখবেন, এটা হবে আমাদের কি আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে? ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যাই হোক, অনেকগুলা প্রসঙ্গ রয়েছে। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্নে আপনাদের সঙ্গে তুলে নিচ্ছি। এই ছোট্ট একটা কনসেপ্ট ছিল, তেমন বেশি নয়। খুব তাড়াতাড়ি আমরা 30টা প্রশ্ন আছে, খুব তাড়াতাড়ি সলভ করব। একটু সাথে থাকুন এবং কারেক্ট আনসারকেও একটু বলে যান। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ব্যাকরণ শব্দের অর্থ কী? বিশেষভাবে সংযোজন, নাকি বিশেষভাবে বিয়োজন, নাকি বিশেষভাবে বিভাজন, নাকি বিশেষভাবে বিশ্লেষণ? তো ব্যাকরণ শব্দের সঠিক আনসার হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে আনসারগুলো করে যান এবং সর্বশেষে আমাদের জানাবেন যে আপনার কতটা আনসার কারেক্ট হলো।
এই যে বাংলা ব্যাকরণের প্রধান 4টি আলোচ্য বিষয়, আমি প্রথমেই কনসেপ্টে বলেছিলাম কোন 4টি ছিল, এটা ধ্বনি হবে, ঠিক আছে। ধ্বনি শব্দ বাক্য বর্ণ, নাকি অনুসর্গ শব্দ বাক্য ধ্বনি, নাকি ধ্বনি শব্দ বাক্য অর্থ, নাকি বাক্য অর্থ বর্ণ ধ্বনি। কনসেপ্টের ক্লাসে প্রথমেই বলেছিলাম যে বাংলা ব্যাকরণে প্রত্যেক ভাষার এই 4টা অংশ আছে। কী কী? প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপর শব্দতত্ত্ব, তারপর বাক্যতত্ত্ব, তারপর অর্থতত্ত্ব। এই 4টা ছিল না? অর্থতত্ত্বকে আবার বলা হয় শব্দার্থ তত্ত্ব, ঠিক আছে। তো প্রথমে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। যদি কনসেপ্টের ক্লাস দেখে না থাকেন ভিডিওটা ব্যাক করুন এবং আবার প্রথম থেকে শুরু করুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাকরণের কাজ কি? আচ্ছা, ব্যাকরণের কাজ কি ভাই? গ্রামারের কাজ কি? ভালো বক্তা তৈরি করা? না। দ্রুত লেখা শেখানো? মোটেই না। বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা? কেন? ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার যে আভ্যন্তরীণ শৃঙ্খলাগুলো আছে সেগুলোকে আবিষ্কার করা হচ্ছে ব্যাকরণের মূল কাজ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? দেখুন সবগুলো কনসেপ্টে দেওয়া ছিল সন্ধি। সন্ধি সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বে। সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বে। কেন ধ্বনিতত্ত্বে আমি বলবো না, কারণ আমি আগে অলরেডি বলে দিয়েছি ভাই। সন্ধি কোন তত্ত্বে, কারক কোন তত্ত্বে, সমাস কোন তত্ত্বে, এই সবগুলা বলা হয়েছে। বাক্যতত্ত্বের অপর নাম কি? কোয়েশ্চেন নাম্বার 5। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। আপনারা কনসেপ্টে দেখেছেন বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? আরে ভাই, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? এইমাত্র তো বললাম, কোয়েশ্চেন নম্বর 6, 4টি। ধ্বনি কী কী ছিল? তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে বলুন, কী কী রয়েছে? 4টা। বাংলা ব্যাকরণের প্রধান অংশ কয়টা? 4টা। কী কী রয়েছে? প্রথমে ছিল ধ্বনি, তারপর কি? ধ্বনির পরে কী আছে? শব্দ, শব্দের পরে কী আসে? বাক্য, বাক্যের পরে কী আসে? অর্থ। এই 4টাই তো ছিল, তাই না? তারপর কোয়েশ্চেন নাম্বার 7, বর্ণের বিন্যাস আলোচিত হয় কোন অংশে? বর্ণের বিন্যাস, কোয়েশ্চেন নাম্বার 7। বর্ণের বিন্যাস ধ্বনিতত্ত্বে, কারণ এখানে বর্ণগুলো যে বিন্যাস করব, বর্ণগুলো উচ্চারণ করব, উচ্চারণ যখন প্রকাশ হবে তখন উচ্চারণটা কোথায় হয়? ধ্বনিতত্ত্বে উচ্চারণ হয়। বি ক্লিয়ার ভাই? তাড়াতাড়ি শেষ করছি, সমস্যা হলে বলবেন। ব্যাকরণের মূল ভিত্তি কি? ওরে বাবা, ব্যাকরণের মূল ভিত্তি শব্দ, ভাষা, ধ্বনি না বাক্য? কোয়েশ্চেন নাম্বার 8। ভাষা না হলে ব্যাকরণ আসবে কি করে? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। কারণ ক্লাসের প্রথমেই বলেছিলাম যে ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা। তো ভাষা শিখতে গেলে ব্যাকরণ তো লাগবে। যদি ভাষা না শিখি তাহলে ব্যাকরণ লাগবে? কেন লাগবে? আজকে আমি তামিল ভাষা জানি না, আজকে আমি তেলেগু ভাষা জানি না, আজকে আমি মালায়ালাম ভাষা জানি না, তো আমি এই ভাষাই জানি না, তাহলে এই ভাষার ব্যাকরণ দিয়ে আমি কী করব? আমার দরকার আছে? দরকার নাই। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। বাংলা ভাষা আমি জানি, তার মানে বাংলা ভাষার ব্যাকরণ জানতে হবে। অ্যাসামিস ভাষা আমি জানি, অ্যাসামিসের ব্যাকরণ আমাকে জানতে হবে। কোয়েশ্চেন নম্বর 9, ধাতুরূপ আলোচনা হয় কোন অংশে? এটা ধাতু তত্ত্ব যেটা বলা হয়। কোয়েশ্চেন নম্বর 9, এটা কারেক্ট আনসার হবে শব্দতত্ত্বে। পুরো কনসেপ্ট বা রূপতত্ত্বে আরেকটা নাম কি? আরে বাপরে, পুরো ডাইরেক্ট টু দ্য পয়েন্ট প্রশ্ন এসে গেছে। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। কনসেপ্টটা ভালো করে দেখলে এই টপিকের পুরো প্রশ্ন আপনাদের হাতের মুঠোয়। লিঙ্গ এবং বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কোয়েশ্চেন নম্বর 11, শব্দতত্ত্বে। লিঙ্গ বচন শব্দের উপর ডিপেন্ড করছে, কী করে শব্দ তৈরি করতে হয় তার উপরে ডিপেন্ড হচ্ছে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ভেরি কেয়ারফুল। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণের জ্ঞান অর্জন করা, পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করে। এটা ক্যাপচার করে কাটবো, এটা কোনো সময় হবে। পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য ছাত্রদেরকে পড়াই, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য পড়াই। ছাত্ররা দেখে দেখে শিখবে, নকল করবে, এই ধরনের ছাত্ররা মুখস্থ করবে, ছাত্রদেরকে জবরদস্তি পড়তে না চাইলেও জোর করে পড়াবো। এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য পেডাগজিতে জীবনে কারেক্ট আনসার হবে না ভাই, এগুলো দেখা মাত্র কাটুন।
ভাষায় পারদর্শী হয়। এই দেখুন, আমি পারদর্শী করতে চাইছি, আমার থেকে আপনি আরও বড় পারদর্শী হয়ে বসে আছেন। আমার কি ক্ষমতা আছে আপনাকে পারদর্শী বানানো? আমার থেকে আপনি আরও বড় পারদর্শী হয়ে বসে আছেন ভাই। তো এটাও ক্যান্সেল। তো কারেক্ট আনসার কি? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হলো কি? ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। এই যে ভাষার কোনটা রূপতত্ত্বের মধ্যে পড়ছে, কোনটা ধ্বনিতত্ত্বের মধ্যে পড়ছে, কোনটা শব্দের মধ্যে পড়ছে, কোনটা বাক্যর মধ্যে পড়ছে, এই জিনিসগুলো বাক্যের বিভিন্ন গঠন প্রকৃতি সম্বন্ধে আমাকে জানায়। কে জানায়? এই বাক্যের ব্যাকরণ জানায়, এই ভাষার ব্যাকরণ আমাকে জানায়। ভাষার মূল উদ্দেশ্য, প্রথমেই বলেছিলাম ভাষার মূল উদ্দেশ্য। এবার আসো প্রশ্ন। কথা বলতে পারা ও লিখতে পারা, ভাষার মধ্য দিয়ে মানুষের প্রয়োজন মেটানো, ভাবের আদান প্রদান, এটা ভাবের হবে, ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপন, সাহিত্য রচনা করা। তো ভাষার মূল উদ্দেশ্য কি? প্রথমেই বলেছিলাম যে ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপন করা। তো যোগাযোগ স্থাপন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে কথা বলতে এবং লিখতে। ঠিক আছে? তো আলটিমেটলি কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর কোয়েশ্চন নাম্বার 14 কি বলেছে? শব্দতত্ত্ব আমাদের শেখায়। তো শব্দতত্ত্ব আমাদের কি শেখায়? কেমন করে শব্দের অর্থ করতে হয়, কেমন করে শব্দ তৈরি করতে হয়, কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়, কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়। কোয়েশ্চন নাম্বার 14। আমি কনসেপ্টের ক্লাসে কিন্তু জিনিসটা খুব বারবার বলেছি। শব্দের অর্থ করতে হয়, এটা অর্থতত্ত্বে আলোচনা করব। শব্দতত্ত্বে কেন করব? শব্দ উচ্চারণ, এটা আমি ধ্বনিতত্ত্বে করব, এটা আমি শব্দতত্ত্বে কেন করব? কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়, এটা বাক্যতত্ত্বে করব। তো ধ্বনিতত্ত্বে কারেক্ট আনসার, শব্দতত্ত্বে কারেক্ট আনসার কী হবে? কেমন করে শব্দ তৈরি করতে হয় এবং অন্যের তৈরি করা শব্দ সঠিক কিনা না সেটা বিচার করতে হয়। ধ্বনিতত্ত্ব আমাদের শেখায় কি? কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়, এটা হবে কারেক্ট আনসার। কারণ ধ্বনিতত্ত্বে তো আমরা কেমন করে শব্দ উচ্চারণ করতে হয় এটাও তো জানি, তাই না? নেক্সট, ধাতু আলোচনা হয় ব্যাকরণের যে অংশে, এটা তো অলরেডি একবার হয়ে গেছে। তো এটা কারেক্ট আনসার হবে কি? শব্দতত্ত্ব ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি, ব্যাকরণ শিক্ষণের প্রধান দুইটি দৃষ্টিভঙ্গি কি? ব্যাকরণ শিক্ষণের প্রধান দুইটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আরোহী এবং অবরোহী। ব্যাকরণ শিক্ষণের প্রধান দুইটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আরোহী এবং অবরোহী। আর ব্যাকরণ শিক্ষণের প্রধান শ্রেষ্ঠ পদ্ধতি বা বেস্ট মেথড যদি বলি, সেটা হবে আরোহী মেথড। আরোহী পদ্ধতি হচ্ছে ব্যাকরণের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এই দেখুন, ব্যাকরণ শিক্ষায় শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? বলতে বলতে চলে আসছে কোয়েশ্চন নাম্বার 18। এটা চোখ বন্ধ করে কারেক্ট আনসার বলবেন আরোহী, কারণ আমি অনেকবার অলরেডি বলে দিয়েছি এবং এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা। তারপর আমরা দেখছি তার পরবর্তী প্রশ্নে কি দিয়েছে। অবরোহী দৃষ্টিভঙ্গিতে, অবরোহী মানে ডিডাকটিভ। ডিডাকটিভে কি হয়? সাধারণ থেকে বিশেষের দিকে যায়, না বিশেষ থেকে সাধারণে যায়, না সাধারণ থেকে অন্য সাধারণে যায়, না বিশেষ থেকে অন্য বিশেষে যায়। এখানে অন্য সাধারণ আর অন্য বিশেষ বলতে কিছু নাই, সাধারণ থেকে বিশেষ আর বিশেষ থেকে সাধারণ। তো অবরোহী পদ্ধতি, তো অবরোহী পদ্ধতি আমি বলেছিলাম কি প্রথমে কি হবে? প্রথমে স্পেসিফিক কিছু একটা ডিসকাস করা হবে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখি। প্রথমে আমরা কি করব? জেনারেল নিয়ে আলোচনা করব। জেনারেল যেমন সমাস, এটা হচ্ছে সম্পূর্ণ সমাস। তারপর আমরা চলে আসবো স্পেসিফিকে। স্পেসিফিক মানে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর দ্বন্দ্ব সমাসের ভিতরে আবার চলে যাব, এটা হচ্ছে উভয়পদী দ্বন্দ্ব, এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, এটা হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো প্রথমে আমরা কী করলাম? জেনারেল টু স্পেসিফিক দিলাম, তার মানে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ শিক্ষার ফলে, তো ব্যাকরণ শিক্ষার ফলে কি হয় ভাই? শিক্ষার্থী ভালো আবৃত্তি করতে পারে, ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে, পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে। কাটুন, এইমাত্র বললাম কাটতে হবে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদেরকে আমরা পড়াই না। পঠনে উপযুক্ত হতে হবে। আরে ভাই, ব্যাকরণ শিক্ষার পর শুধু পঠন হবে? লিখনও তো হতে পারে। ভালো ব্যাকরণ যদি দাড়ি কমা জ্যোতিচিহ্ন ভালো করে জানে, তা তো ভালো করে লিখতেই পারবে। তো কারেক্ট আনসার ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে। যদি তার ব্যাকরণ শিক্ষা ভালো হয় তাহলে সে ভালোভাবে কী করতে পারে? ভাষা ব্যবহার করতে পারে।
অবরোহী দৃষ্টিভঙ্গিতে প্রথমে কি করা হয়? প্রথমে ব্যাকরণের নিয়ম বলা হয়। অবরোহী পদ্ধতিতে প্রথমে রুলস বা নিয়ম বলা হয়, তারপর এক্সাম্পলে যাওয়া হয়। আর আরোহী পদ্ধতিতে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপর রুলে যাওয়া হয়। ডিফারেন্সটা একটু মাথায় রাখবেন। তা বা আয়ের পর ও বা আ থাকলে উভয় মিলে আ হয় এবং সেই আ পূর্ববর্ণে যুক্ত। এটা কি? কোয়েশ্চন নম্বর 22। এটা দেখুন, এটা একটা সূত্র দিচ্ছে এখানে। তা বা আয়ের পর ও বা আ থাকলে উভয় মিলে আ হয় এবং সেই আয়ের পূর্ববর্ণে যুক্ত হয়। এটা একটা কি দিচ্ছে? সন্ধির সূত্র। তো যেহেতু প্রথমেই সূত্র দিয়েছে বা প্রথমেই রুল দিয়েছে, তো প্রথমেই যখন রুল থাকবে তখন সেটা কি হয়ে যাবে? অবরোহী দৃষ্টিভঙ্গি। কি হয়ে গেল এটা? এটা হয়ে যাবে আমাদের অবরোহী দৃষ্টিভঙ্গি। তারপর অবরোহী পদ্ধতির সুবিধা বা অ্যাডভান্টেজ। অবরোহী পদ্ধতিতে শিশুরা কি অ্যাক্টিভ থাকে? মোটেই না। বিশেষ থেকে সাধারণ দিকে পৌঁছায়? মোটেই না, সাধারণ থেকে বিশেষে যায়। শিক্ষার্থী কেন্দ্রিক না, এটা তো শিক্ষক কেন্দ্রিক। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায়। আমরা সরাসরি সাবজেক্টে প্রবেশ করতে পারি। আরোহী পদ্ধতির ত্রুটি হলো। পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে প্রিভিয়াসের কোয়েশ্চনে আমরা দেখিয়ে দেব। আজকে কনসেপ্টের সাথে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি ডিসকাস করছি। আরোহী পদ্ধতির যে একটা দোষ, কোয়েশ্চন নম্বর 24 কী বলেছে? শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করে না, সেটা এখন বলা হয়নি। আরোহী পদ্ধতিতে তো মনোযোগ আকর্ষণ করে না কেন বলবো? এটা সময় এবং শক্তি বেশি খরচ হয়, কারণ অনেক ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে জায়গাতে আসতে হয়। অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে তারপরে একটা নির্দিষ্ট রুলে আসতে হয়। তো অনেকগুলা আমরা যখন উদাহরণ দেওয়া যায় তখন কি হয়? অনেক সময় নষ্ট হয় এবং শিক্ষকের অনেক শক্তি খরচ হয়। পড়ালে শক্তি খরচ হয় ভাই, ঠিক আছে? পড়ালে শক্তি খরচ হয়। শিক্ষার্থী ইনভলভমেন্ট থাকে না, সেটা মোটেও না। থাকে। বুধ প্রক্রিয়া সক্রিয় থাকে না, এটাও অ্যাক্টিভ থাকে। আরোহী পদ্ধতিতে ইনভলভমেন্ট থাকে, কে বলেছে থাকে না? নেক্সট, আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়, তার কারণ কি? কোয়েশ্চন নাম্বার 25, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এই পদ্ধতিতে শক্তি এবং সময় কম খরচ হয়, সেটা কথা নয়। সাধারণ থেকে বিশেষে যায়, মোটেই না। এটা বিশেষ থেকে সাধারণে যাবে, এটা উল্টো দিয়েছে। বুদ্ধিমত্তাকে সম্মান জানানো হয়, মোটেই না। কারেক্ট আনসার। এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ এবং স্মরণীয় হয়, কারণ অনেকগুলো উদাহরণ দিয়ে যখন আমরা জিনিসটাকে বুঝি তখন সেই বোঝাটা আমাদের কাছে স্থায়ী হয় এবং বোঝাটা অনেক বেশি অর্থপূর্ণ হয়, ভালো হয়, খুব ভালোভাবে বুঝতে পারি। সুতরাং আলটিমেটলি ফান্ডা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পদ্ধতি বলার কারণ হচ্ছে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ এবং স্মরণীয় হয়। অবরোহী পদ্ধতির ত্রুটি, কোয়েশ্চন নাম্বার 26। এটা একটা শিক্ষা কেন্দ্রিক পদ্ধতি, এক শিক্ষার্থী সক্রিয় থাকে না, এটা হচ্ছে কারেক্ট। কারণ অবরোহী পদ্ধতি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক আর আরোহী পদ্ধতি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। আরোহী পদ্ধতি হচ্ছে কি? শিক্ষার্থী কেন্দ্রিক। ক্লিয়ার? ব্যাকরণের চিরাচরিত ধারায় যারা সমর্থক তারা মনে করেন ব্যাকরণের চিরাচরিত ধারায় মানে ট্রেডিশনালি যে পদ্ধতিতে ব্যাকরণ শেখানো হয়, এই পদ্ধতিতে যারা সমর্থক ছিলেন তারা কি মনে করেন? কোয়েশ্চন নাম্বার 27, তারা মনে করেন যে ব্যাকরণ ভাষার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটাই মাত্র বললাম। যা শেখাও হয় তার সমস্তটা প্রয়োগ হয় না। আমরা যা শিখি তার সব কিছু কি আমরা প্রয়োগ করি? আজকে পর্যন্ত আপনি জীবনে যা শিখেছেন সব কিছু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, প্রয়োগ করতে পারছেন? এই প্রসঙ্গে যেই কথাটি বলা হলো তা হলো যে প্রসঙ্গে এই কথাটি বলা হয়, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়? কোয়েশ্চন নম্বর 28, ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে। তো ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে আমরা যা শিখি তার সমস্তটা প্রয়োগ হয় না। 29 কোয়েশ্চন, মানে 29 নম্বর। যে বাক্যটি ব্যাকরণের চিরাচরিত ধারায় সমর্থকদের কথা, তা হলো, ও বাবা আবার চলে আসছে এই চিরাচরিত ধারা। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয়। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন যে ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষাটা কোনো মতেই সম্ভব নয়। তারপর দেখি কোয়েশ্চন নম্বর 30, সাম্প্রতিককালে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে,
বর্তমান দিনে ব্যাকরণ শিক্ষার যে দৃষ্টিভঙ্গি দেখা যায় সেটা হচ্ছে কি আবিষ্কার মেথড বা ডিসকভারি মেথড। ঠিক আছে, এইমাত্র যেটা একটু আগে কনসেপ্ট আলোচনা করলাম, অবরই আরোই আছে। তার সঙ্গে সঙ্গে বর্তমান দিনে কিন্তু এই ডিসকভারি মেথডও কিন্তু ব্যাকরণ শিক্ষাদানটা একটা প্রচলিত হয়ে উঠেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য হলো কোয়েশ্চেন নাম্বার 31। ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য, ডিসকভারি কৌশল। ব্যাকরণের সূত্রগুলি সহজেই মুখস্থ করতে সাহায্য করে। তো মুখস্থ করা প্যাডাগজির ভাষায় নেগেটিভ আমরা কেটে দিই। ব্যাকরণের সাহায্যে কীভাবে সহজে ভাষা শিক্ষা লাভ করা যায় তা বুঝতে সাহায্য করে। এখানে আবিষ্কার পদ্ধতি বলেছে। আবিষ্কার মানে ডিসকভারি। ডিসকভারি মানে নিজে থেকে নিজে কিছু খুঁজবে। তো নিজে থেকে নিজে নিয়ম খুঁজে নিতে হবে, সুতরাং নিয়ম খুঁজে বের করবে। আবিষ্কার করা মানে কোনো কিছু খুঁজে বের করা, তো নিজে থেকে খুঁজে বের করবে, সুতরাং আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য হচ্ছে অপশন নাম্বার 2, ব্যাকরণের নতুন নিয়ম আবিষ্কার করতে পারে। তো এখানে এটা কারেক্ট অ্যান্সার না হয়ে শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নেবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ নতুন নিয়ম আবিষ্কার করবে, নতুন নিয়ম, যা নিয়ম আছে সেটাই তো খুঁজে বের করতে হবে, নতুন নিয়ম কোথা থেকে বের করবে। আজকে হুট করে যদি বলে যে 2 আর 2 4 হয়, আপনি যদি বলুন যে না 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 এটা ভুল, 2 আর 2 6 হবে, এটা কি আপনার যুক্তিযুক্ত হলো? এবার 2 আর 2 4 কী করে 2 আর 2 4 হবে, তার একটা নতুন নিয়ম যদি আমরা আবিষ্কার খুঁজে বের করতে তাহলে ভালো, কিন্তু আনসার তো আর ভুল করতে পারবো না। তো এখানে বলেছে নতুন নিয়ম আবিষ্কার করবো, অর্থাৎ নতুন একটা নিয়ম বের করে দেবো, আবিষ্কার করে দেবো যে এই নিয়মটা ভুল, 2 আর 2 4 এটা অতদিন বলেছিলাম এখন ভুল, এটা তো আদৌ সম্ভব নয়। যার কারণে কারেক্ট আনসার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণ শিক্ষার বর্তমানে প্রবণতা অনুযায়ী একজন শিক্ষক কর্মবাচ্য যেভাবে পড়াবেন, বাচ্য যেভাবে পড়াবেন, বাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য পড়ানোর পর পড়াবেন, কর্তৃবাচ্যের সঙ্গে কর্মবাচ্য যদিও রিলেট আছে, কিন্তু কর্তৃবাচ্য পড়ানোর পর যে কর্মবাচ্য পড়াতে হবে সেটা কি কথা আছে। কবিতা পড়ানোর সময় বাচ্য লাগে না, প্রখর রানার প্রেক্ষিতে মোটেই না। প্রবন্ধ রচনার ক্ষেত্রে এটা হবে, প্রবন্ধ রচনার ক্ষেত্রে এটা ভুল। তো প্রতিবেদন রচনার ক্ষেত্রে আমরা কর্মবাচ্য আমাদের লাগে। প্রতিবেদন যখন আমরা রচনা করি তখন আমরা কর্মবাচ্য অনেকগুলা বাক্য লিখতে হয়, যার কারণে প্রতিবেদন রচনার ক্ষেত্রে আমরা কর্মবাচ্য শিশুদেরকে পড়াই ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে। তো এই ছিল ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকার একটা ছোট কনসেপ্ট। তো আরও একটা ধরনের ডিটেল ক্লাস আমরা ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যাতে এখানে আরও কিছু এমসিকিউ থাকবে, আরও অন্য ডেফিনেশনগুলো অ্যাড করে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ পরীক্ষায় কোন অ্যাঙ্গেলে প্রশ্ন আসে সেটা বলা যায় না, তাই যতটা অ্যাঙ্গুল আছে সবগুলো অ্যাঙ্গুল যদি আমরা টাচ করি তাহলে পরীক্ষায় প্রশ্ন আমাদেরকে ছেড়ে আসতে হবে না। আমরা 100% গ্যারেন্টি পরীক্ষায় আমরা পাবোই পাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আবার কথা বলছি। জয় হিন্দ।